যদি নিজেকে ভালো রাখতে চান তাহলে কাজের মধ্যে ব্যস্ত থাকুন, কারণ কাজের মধ্যে মনোযোগ দিলে আপনি মন খারাপের সময় পাবেন না। জীবনের ক্লান্তি, কষ্ট, একাকিত্ব সবকিছু ভুলিয়ে দেয় ব্যস্ততা। অলস মস্তিষ্ক ধীরে ধীরে নিজেকে দুর্বল করে দেয়। সেই অলসতা শরীর ও মনকেও ভারী করে তোলে। তাই প্রতিদিন কিছু না কিছু করে নিজেকে ব্যস্ত রাখুন আর নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা তার ঠিক পর থেকে শুরু করেছি। আমার প্রিয় আপুরা কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্টে লিখবেন। আজকে কিন্তু একটু লেট করে ভিডিও নিয়ে এসেছি, অনেক বেশি ব্যস্ত, সময় পাচ্ছি না আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা রাত থেকে শুরু করেছি, রাতের কিছু কাজ শেয়ার করব, সেই সাথে শীতের প্রস্তুতিমূলক কিছু কাজ, মানে যে কাজগুলো শীতে করা যায় না, শীতের আগে করে নিতে হয়, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমি যে কাজগুলো করছি সেগুলো মনে হয় আনুমানিক রাত 8টা থেকে 8:30টার ভিতরে হবে। তখনও আমার কাজের খালা ছিল না, এখন তো সে চলে এসেছে। এই ভিডিওটা আনুমানিক 2 থেকে 3 দিন আগে ভিডিও এডিট করে ভিডিও ভয়েস দিয়ে যে আপলোড করব, সেই সময়টা আমার হাতে ছিল না। শরীরটা তেমন ভালো ছিল না, মনটাও ভালো ছিল না। শরীর আর মন ভালো না থাকলে দেখবেন কাজেরও কোনো আগ্রহ থাকে না। বসেছিলাম, হঠাৎ করে মনে হলো বসে না থেকে কাজে লেগে পড়ি, তাহলে মনটা ভালো থাকবে। আসলে আপনি দেখবেন যদি আপনার মন খারাপ থাকে, আপনি যদি কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন, আপনার কিন্তু সেই মন খারাপের কথাগুলো মনেই থাকবে না। মাঝে মধ্যে না কিছু মন খারাপের কারণ খুঁজে পাওয়া যায় না, কেন আমার মন খারাপ। সব মন খারাপের কারণ হয় না। আবার যেসব মন খারাপের কিছু কারণ থাকে সেগুলো কারোর সাথে শেয়ার করা যায় না, নিজের ভিতরটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। আমারও কিছু মন খারাপের কারণ থাকে, আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। আবার মনে মনে ভেবে নিবেন না কিন্তু যে আপু মনে হয় ভাইয়ার জন্য মন খারাপ করে বা ভাইয়ার সাথে কোনো অশান্তিতে আছে এই জন্য মন খারাপ। না, আলহামদুলিল্লাহ এমন একজন মানুষ পেয়েছি, যদি আমার মন খারাপ থাকে তার সাথে কথা বললে কিন্তু আমার মন ভালো হয়ে যায়। কথায় আছে যে পুরুষ তার স্ত্রীর কাছে সেরা, সে আল্লাহর কাছেও সেরা। আমি যখন আমার বাচ্চাদের জন্য ঝটপটভাবে একটা বিরিয়ানি রান্না করি, সেটা আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি। অনেকে বলেন আপু রেসিপি দিও, আজকে ভাবলাম একটু রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে লেয়ার মুরগিটা নিয়েছি, প্রায় 1.5 কেজির মতো আছে। কেটে ভালো করে ধুয়ে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম টক দই, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আমি আজকে বিরিয়ানির প্যাকেট দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আমি যদিও বিরিয়ানির প্যাকেট দিয়ে রান্না করি, তারপরে গুঁড়া যে মশলাগুলো আছে সেগুলো আলাদা আলাদা অল্প অল্প দিয়ে আমার কাছে মনে হয় গুঁড়া মশলাটা অ্যাড করলে বিরিয়ানির স্বাদটা আরো ভালো হয়। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1 চামচ থেকে বেশি লাল মরিচের ফাঁকি, আর পরিমাণ মতো লবণ। আর এই যে রাঁধুনির বিরিয়ানির মশলাটা দেখছেন, এটা থেকে অর্ধেকটা আমি মাংসের মধ্যে দিব আর বাকি অর্ধেকটা রেখে দিব আমি চাউলের মধ্যে দিব। এভাবেই কিন্তু আমি চটপট বিরিয়ানি রান্না করে ফেলি। আর আজকের বিরিয়ানিটা রান্না করছি আমার বাচ্চাদের টিফিনের জন্য। মনে হচ্ছিল পরের দিন সকালবেলা আমি সব কাজ কুলিয়ে উঠতে পারবো না, যেহেতু কাজের খালা নেই। আমি এখন বিরিয়ানিটা রান্না করে রেখে দিই, ওরা টিফিনেও নিয়ে যেতে পারবে, আবার বাসায় ফিরে দুপুরবেলাও খেতে পারবে। আমার কাছে মনে হয় দুপুরবেলা রান্না বান্নাটা না থাকলে একটু স্বস্তিতে কাজ করা যায়। আর বাচ্চারা যে জাতীয় খাবারগুলো পছন্দ করে সেগুলো রান্না করার চেষ্টা করি। যদি হাতে সময় থাকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। আমার হাতে সময় নেই, আমি ঝটপট রান্না করব। চুলায় দেখুন পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা যখন হয়ে এসেছে আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি। আমি একজন সেরা রাঁধুনি না হলেও আমার বাচ্চাদের কাছে কিন্তু পাক্কা রাঁধুনি। আমার হাতের যে কোনো খাবারই আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাতেই আলহামদুলিল্লাহ। আর সেই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি আমার প্রিয় আপুরা অনেক মজা মজা করে খাবারগুলো রান্না করতে পারেন। যারা নতুন আপুরা আছেন এখনো রান্না পারেন না, তারা কিন্তু রেসিপিগুলো দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক বেশি মজা হবে। মানুষের কিন্তু শেখার শেষ নেই। আমি আমার ইউটিউব
ইউটিউবার আপুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। কারো কাছ থেকে কোনো জিনিস শিখলে কিন্তু মানুষ ছোট হয়ে যায় না। শিক্ষার আগ্রহ থাকলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। আমি দেখুন বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, আর এটা যেহেতু লেয়ার মুরগি হতে সময় লাগবে না, এই পানিটার মধ্যেই মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। মুরগিটা সিদ্ধ হতে হতে এই যে দেখুন সিঙের মধ্যে কতগুলো থালা বাটি, সেগুলো আমি ওয়াশ করব। দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে আর থালা বাটি ধুইনি, এখন সবগুলো ধুইবো। যে রান্নার সময় কিছু পড়েছে, আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার কিছু রেখেছিলাম। আসলে যখনের কাজ তখন শেষ করে ফেলতে পারলে ভালো। আর যেহেতু অনেক দিন ধরে খালা নিয়ে কাজ করতে করতে কিন্তু আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, তো পরের দিনের জন্য তো আর এই থালা বাটি আমি রেখে দিতে পারবো না। পরের দিন যদি এই থালা বাটি ধুতে আসি তাহলে আমার মন মেজাজ খুব খারাপ হয়ে যাবে। তো রাতের কাজ রাতের বেলায় শেষ করে ফেলবো। একটা জিনিস খেয়াল করেছি, রাতের বেলা যদি থালা বাসন ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রাখা যায়, সকালবেলায় ফ্রেশ রান্নাঘরে কাজ করতে আসলেও মনটাও ফ্রেশ থাকে। গত ভিডিওতে আমি আমার আপুদের বলেছিলাম যারা চুপি চুপি ভিডিওগুলো দেখেন, আপনাদের নাম বা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। অনেক অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন, আমি সত্যি অনেক খুশি হয়েছি। আমার কথাটা আপনারা রেখেছেন, আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। বাংলাদেশের সব জেলা থেকে আমার আপুরা আমার ভিডিওগুলো দেখেন, সেই সাথে ইন্ডিয়া থেকেও অনেক আপুরা ভিডিও দেখেন। ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে দুইজন আপু আমাকে কমেন্ট করেছেন, আমাকে কিন্তু দাওয়াতও দিয়েছে সেখানে গিয়ে ঘুরে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপুরা, আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। মন থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। সবাই আমাকে এভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে সামনের দিকে নিয়ে যাবেন। আজকে রাতের বেলা বিরিয়ানি রান্নার পাশাপাশি আয়েশা মনির জন্য টমেটোর ঝোল রান্না করেছি। আজকে দিনের বেলা ওর জন্য কোনো তরকারি রান্না করিনি। ও বিশেষ করে টমেটোর ঝোলটাই বেশি পছন্দ করে, আর যেদিন ডাল রান্না করি সেদিন খায় ভাত অল্প, কিন্তু টমেটোর ঝোলটা রান্না করলে আমার কোনো সমস্যাই হয় না ওকে ভাত খাওয়াতে। তো টমেটোর ঝোল যেহেতু রান্না করে ফেলেছি, পরের দিন কিন্তু ওর তরকারি নিয়েও আমার কোনো ঝামেলা থাকবে না। আর এদিকে দেখুন বিরিয়ানির মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে পোলাও চাউলটা ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। পোলাও চাউলটাকে আধা ঘন্টা ভিজে পানি জড়িয়ে রেখেছি। আগে থেকে ভিজে পানিটা জড়িয়ে রাখলে পোলাওটা একদম ঝরঝরে থাকে আর ভাতটাও লম্বা লম্বা হয়। এখন আমি মুরগির মাংস আর চাউলটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে বিরিয়ানির মশলাটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো জিনিস দেওয়ার পর আমি পোলাও চাউলটাকে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। ভেজে নিলে কি হবে, বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। এখন দেখুন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে রান্নাটা এত নিজের আয়ত্তে চলে আসে তখন আর মেপে কোনো কিছু করার প্রয়োজন পড়ে না। যারা আমরা নতুন রাঁধুনি আছি তারা হয়তো মেপে রান্না করতে পারেন, যতটুক চাউল দিবেন তার ঠিক ডাবল পানি দিবেন। আমার আর সেই মাপটা লাগে না, এখন চোখের আন্দাজে আমি পানি দিয়ে দিতে পারি আর পারফেক্ট ভাবে পোলাও বা বিরিয়ানি রান্না করে ফেলতে পারি। রান্না হচ্ছে মনোযোগের বিষয়, আপনি যত তাড়াতাড়ি মনোযোগ দিয়ে রান্নাটা দেখবেন আপনি শিখতেও পারবেন আর রান্নাটা অনেক বেশি মজা হবে। বিরিয়ানির চাউলটাকে আমি বাপে বসিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। এরই ফাঁকে আমি সিঙের যে আশপাশটা আছে সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। থালা বাসনগুলো এখন আর জায়গা মতো রাখবো না, পানি জড়ুক, এগুলো আমি সকালবেলা রেখে দিব। আমার কিন্তু রান্নাঘরের কাজ শেষে আবার ঘরের কাজও আছে, বিছনাগুলো জেরে রুমগুলো গুছানো, মানে অনেক অনেক কাজ, সংসারের কাজ যে আসলে শেষ কোথায় আমি জানি না। একটা জিনিস খেয়াল করেছেন কিনা, একটু আগে একটা ভুল কথা বলেছি, যেমন বিরিয়ানিটা আমি বাপে বসিয়ে দিয়েছি না, শুধু বিরিয়ানির পানিটা শুকিয়ে এসেছিল, এখন আমি বাপে বসিয়ে দিচ্ছি। আর এইভাবে বাপে বসিয়ে দিলে না বিরিয়ানিটা একদম জোরে হয়। মাঝে মধ্যে কথা বলতে গেলে ভুলভাল কথা বেরিয়ে আসে, একদম আবলা জাবলা করে ফেলি। যাই হোক, এটা কোনো সমস্যা না, আপনারা বুঝে নেবেন। আজকে দুপুরবেলা আমার একটা পার্সেল এসেছে, আপনাদের সাথে নিয়ে প্যাকটা আমি আনপ্যাক করছি। আর এটা এসেছে রোজা ফরহাদ আইডি থেকে। রোজা ফরহাদ আইডির ওনার হচ্ছে রিমা আপু। ওনার কাছ থেকে আমি আগেও তেল অর্ডার করেছিলাম, তো আমার তেলটা শেষ হয়ে গেল, আবার দ্বিতীয়বার অর্ডার করে ফেললাম। যদিও এতদিন তেল যাওয়ার কথা না, তেল দেওয়ার সময় একটু আলসামি কাজ করে, মনে হয় যে সারা শরীর তেল তেল হয়ে যায়। এই অভ্যাসটা জানি সবার মধ্যে মোটামুটি আছে, তেল কিন্তু এই বইয়ে আমরা দিতে চাই না, কিন্তু চুলকে ভালো রাখতে হলে অবশ্যই মাথায় তেল দিতে হবে। গাছের গোড়ায় পানি না দিলে গাছগুলো দেখবেন একদম নিস্তেজ হয়ে যায়, সেম চুলের মধ্যে তেল না দিলে চুলগুলো নিষ্প্রাণ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। আর আপু কিন্তু 35টা উপাদান দিয়ে এই
তেলটা তৈরি করে থাকেন, যা আমাদের চুলের জন্য অনেক অনেক ভালো। আমি আয়েশাকে ব্যবহার করেছি, আমি নিজেও দিয়েছি, অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আর আমি দেখেছি আপুর কাছ থেকে যারা তেলটা নিয়েছেন অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন। যে আপুরা চুলের সমস্যায় ভুগছেন, আমি মনে করি আপুর কাছ থেকে তেলটা একবার নিয়ে ইউজ করে দেখতে পারেন, আপনারা ভালো রেজাল্ট পাবেন। ভিডিওর স্ক্রিনে আপুর ইউটিউব চ্যানেলের নাম, সেই সাথে ফোন নাম্বার দিয়ে দিলাম। যারা তেল অর্ডার করতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপুর কাছ থেকে তেল নিতে পারেন। আশা করি চুলের সমস্যায় যারা ভুগছেন অবশ্যই সমাধান পাবেন। তেল সম্পর্কে আরো কিছু জানার থাকলে অবশ্যই আপুর সাথে কথা বলে জেনে নিতে পারেন। অনেক দিন আগে মুসলিম আপু জিজ্ঞেস করেছিলেন আয়েশা মনির চুলের কিভাবে যত্ন নেই। আপু, আমি সপ্তাহে 2 থেকে 3 বার আয়েশা মনির চুলে তেল দিই আর সব সময় শ্যাম্পু করে মাথা পরিষ্কার রাখার চেষ্টা করি। চুল হচ্ছে মানুষের সৌন্দর্য, মাথার মধ্যে চুল না থাকলে আমি মনে করি অর্ধেক সৌন্দর্যই হারিয়ে যায়। আমি দেখুন ওর মাথার মধ্যে কিভাবে তেলটা লাগিয়ে দিচ্ছি, আঙ্গুলের সাহায্যে চুলের যে গুঁড়াটা আছে সেটাও ম্যাসাজ করে দিচ্ছি যাতে করে রক্ত সঞ্চালিত হয়। এখন চুলটাকে আঁচড়িয়ে বেনি করে দিব। সারা রাত তেল এভাবেই রাখবো, পরের দিন দুপুরবেলা আবার শ্যাম্পু করে ফেলবো। অনেকে আছেন সারা রাত মাথায় তেল দিয়ে রাখতে পছন্দ করেন না, তারা গোসলের 2-3 ঘন্টা আগে দিবেন, তারপর শ্যাম্পু করে ফেলবেন, তাহলেও কিন্তু চুলের পুষ্টি পাবে। মেয়েকে তেল দেওয়ার পাশাপাশি 3 ছেলেকেও কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর সাথে আমিও দিয়েছি। একটা জিনিস খেয়াল করেছি, তেলের যে বোতলটা সেটা কিন্তু আপু আপডেট করেছে। এটার মধ্যে আপুর মেয়ের ছবি দিয়েছে, রোজার ছবি লাগিয়ে দিয়েছে, তার সাথে তেলটা বানাতে কি কি উপাদান লাগে বা সপ্তাহে কয়দিন তেলটা ব্যবহার করবেন সেটারও ডিটেলস লিখে দিয়েছে। এখন কিন্তু তেলের প্যাকেজিংটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আপু, অনেক দূরে এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। রাতের কাজ তো শেয়ার করলাম, এখন চলুন শীতের জন্য কি কি প্রস্তুতিমূলক কাজ নিচ্ছি সেগুলোই শেয়ার করি। শীতের প্রস্তুতিমূলক বলতে পারেন বা এটা আমার গলার কাটাও বলতে পারেন। আমার ফ্রিজের অবস্থা দেখুন, একদম নাজেহাল অবস্থা। মনে হয় 1 মাস ধরে বলতেছি ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু ফ্রিজের এই অবস্থা দেখে আমি কোনোভাবেই সাহস পাচ্ছিলাম না যে কিভাবে আমি এটা পরিষ্কার করব। আমি রাতের বেলা ফ্রিজ বন্ধ করে রেখেছি। ফ্রিজটা পরিষ্কার করার 2 থেকে 3 ঘন্টা আগে আমি ফ্রিজের উপরে যে একটা ফ্যান আছে সেটা ছেড়ে দিয়েছি, ঢাকনাটা আলগি দিয়ে। ফ্যানের বাতাসে বরফটা একদম সুন্দর করে গলে গেছে, আর এটা পরিষ্কার করতে একটু কষ্ট হয় নাই। শুধু আমি একটু চাপ দিয়েছি, বরফটা কিন্তু গলে গলে নিচে পড়ে গেছে। একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে এতটা প্রেসার নিতে হয় না। একটা সময় আমি অনেক বড় বোকামি করেছি। যখন আমি কাজ পারতাম না, আমার একটা নর্মাল ফ্রিজ ছিল আগে, সেটাকে আমি পরিষ্কার করতে গিয়ে বরফে ছুরি দিয়ে আমি বরফের মধ্যে আঘাত করেছি। তখন সাথে সাথে গ্যাসটা বাইর হয়ে গিয়েছিল, আর আমি কি যে ভয় পেয়েছিলাম। এখন থেকে আর এই জিনিসটা করি না, আগে থেকে ফ্রিজ বন্ধ করে তারপর একটু বাতাসে দিয়ে রাখি, বরফগুলো কিন্তু সুন্দর গলে যায়। সকালবেলা যদি ফ্রিজ পরিষ্কার করেন, রাতের বেলা সুইচ অফ করে রাখবেন, তাহলে দেখবেন বরফ গলে যাবে, এতটা কষ্ট হবে না ফ্রিজ পরিষ্কার করতে গেলে। এখন আমি ফ্রিজের যে আশপাশটা আছে সেটা একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি। শীতের আগে অবশ্যই বাসার যে ফ্রিজগুলো আছে সেগুলো পরিষ্কার করে ফেলুন, কারণ শীতের মধ্যে বরফ ধরে তো আর ফ্রিজ পরিষ্কার করা সম্ভব না। আমি যেভাবে ফ্রিজ পরিষ্কার করতেছি 6 মাসেও আর পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়বে না। প্রথমত আমি বক্সে করে মাছ মাংস রাখি, রক্ত কিন্তু নিচে পড়ে না। দ্বিতীয়ত আমি ফ্রিজের যে নিচের অংশটা সেটার মধ্যে মোটা একটা পলিথিন দিয়ে দিই, বা আপনারা ওয়াল ক্লথ আছে সেগুলো বিছিয়ে দিতে পারেন। ফ্রিজের নিচে তো খাবার লাগবেও না, সাথে কিন্তু নিচে যে মাছ মাংসর একটা রক্ত পড়ে সেটাও পড়বে না। আমরা অনেকে আছি কোরবানির পর মাংসটা সরাসরি নিচে রেখে দিই, তাহলে কি হয়, অনেক সময় বরফ জমে মাংসটা একদম কামড় দিয়ে লেগে যায়। আপনি এভাবে রেখে দেখবেন একটা পলিথিন দিয়ে, খুব সুন্দর করে মাংসগুলো তুলতে পারবেন। আর এই যে বাটির মাছ মাংসগুলো দেখছেন, এগুলো কিন্তু খালার জন্য রেখে দিয়েছি, এগুলো আর বাসায় কেউ খাবে না। বাজার থেকে যখন কোনো ফ্রেশ মাছ কিনে আনি সেগুলো খাওয়ার মতোই মানুষ পায় না। বাচ্চারা দেখবেন মুরগি মাংস এগুলোই বেশি পছন্দ করে, আর একা মানুষ, আমার পক্ষে তো এত মাছ খাওয়া সম্ভব না। তো এগুলো ফ্রিজে ছিল, খালাকে দিয়ে দিলাম। খালা এতগুলো মাছ পেয়ে অনেক খুশি। আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে ফ্রিজে সাজিয়ে রেখে দিলাম। ফ্রিজ যেহেতু পরিষ্কার করেছি, কিছু মাছ মাংস কিনতে হবে। আমি চেষ্টা করি ফ্রিজে কিছু মাছ মাংস সবসময় রাখার, কারণ সবসময় বাজারে যাওয়া সম্ভব হয় না, বিশেষ করে ছোট বাচ্চার ঘর। আর যদি পুরুষ মানুষ না থাকে তাহলে তো বাজারের কষ্টের কোনো শেষ নাই, সবকিছুই আমাকে খেয়াল রাখতে হয়। তাই চেষ্টা করি সবসময় ফ্রিজে মাছ মাংস রাখার।
অনেকে কিন্তু ফ্রেশ খাবার খেতে পছন্দ করেন। আমরা বলেই ফ্রেশ খাবার খেতে পারি না, কারণ আমাদের বাসায় পুরুষ নাই, মহিলা মানুষ, বাসায় এনে বাজার রাখতে হয়, সেই ফ্রোজেন খাবারগুলোই খেতে হয়। ফ্রিজ পরিষ্কার করে গিয়েছিলাম বাইরে বাচ্চাদের আনতে, তো টুকটাক কিছু বাজারের প্রয়োজন ছিল, সেগুলো করে নিয়ে আসছি। এই যে আয়শামনির ওটস শেষ হয়ে গেছে, সেটাও নিয়ে আসলাম। আর ওর শ্যাম্পু শেষ হয়ে গেছে, ওর জন্য একটা শ্যাম্পু আনলাম। আমি কিন্তু জনসনের শ্যাম্পুটাই ওকে এখন ইউজ করছি, যদিও ওর বাবাই ওর জন্য সবসময় শ্যাম্পু নিয়ে আসে। ইউজ করতে করতে দেখলাম শ্যাম্পুটা শেষ হয়ে গেল। এই ফার্স্ট টাইম মনে হয় আমি ওর জন্য শ্যাম্পু কিনেছি। যাই হোক, কেউ যদি আসে হয়তো বাবার কসমেটিক্স দিয়ে দিবে। অন্য কসমেটিক্সের তো অভাব নেই, শুধু ওর শ্যাম্পুটাই শেষ হয়ে গেছে। 2 দিন বড়দের শ্যাম্পু ইউজ করেছি, যদিও বড়দের শ্যাম্পু ছোটদের জন্য অনেক বেশি ক্ষতিকর। বড়দের শ্যাম্পু ছোটদের ইউজ করা ঠিক না। আজকে দুপুরবেলা যেহেতু রান্নাবান্নার ঝামেলা ছিল না, অনেক টুকটাক কাজ গুছিয়েছি আর বড় বড় কাজও করে নিচ্ছি। আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল, সেগুলো আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজ পরিষ্কার করার মতো বড় কাজ করেও আমি যে দেখুন কি কাজে হাত দিয়েছি। আজকে আমার শখের ফার্নিচারটাকে পরিষ্কার করব। ওই যে বলেছি বসে থাকতে পারি না, বসে থাকলেও আমার মন বসে বসে কাজ খুঁজে যে আমি কোন কাজ করব, আর এই কাজটা করার আমার খুব দরকার ছিল। এটা আমার খুবই শখের একটা ফার্নিচার। এটা মনে হয় না আমি মাসখানেক ধরে পরিষ্কার করি, আমি মনে হয় 6 মাসের উপরে এটা ডিপ ক্লিন করেছিলাম। আর এটা ধুলাবালু পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়েছে, আমি ব্রাশের সাহায্যে প্রথমে ধুলাবালুগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপর হালকা ভিজা একটা টাওয়াল দিয়ে ফার্নিচারের ভিতরের যে ময়লাগুলো আছে সেগুলো মুছে ফেলার চেষ্টা করব। যতবারই আমি ওয়াল শোকেসটা পরিষ্কার করেছি, না হলেও আমার 4 থেকে 5 ঘন্টা সময় লেগেছে। সেই বয়ে আমি এটা পরিষ্কার করতে চাই না। যদিও আমি গ্লাসগুলো পরিষ্কার করি, ভিতরের যে কাচের মালগুলো আছে সেগুলো আর ধোয়া হয় না। আজকে কাজের শুরুতে মানে ফার্নিচারটা পরিষ্কার করার আগে কাচের মালগুলো বের করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পর জিনিসগুলো এতই বেশি চকচক করছিল, বিশ্বাস করেন, জিনিসগুলো ধোয়া একদম জরুরি হয়ে পড়েছিল। যতবারই পরিষ্কার করি দেখা যায় সময়ের অভাবে আমি মুছে মুছে রেখে দিই, তো জিনিসগুলো শাইন করে না। এখন দেখুন ধোয়ার পর কতটা সুন্দর লাগছে। আর আমার ওয়াল শোকেসটা হচ্ছে 3 লেয়ারে, মানে 3 পার্টের। 2 পাশের অংশটাই আজকে আমি পরিষ্কার করব। কোনো রকম চাপ নেব না, অল্প অল্প করে কাজগুলো করব যাতে সুন্দর করে করতে পারি। আর ওয়াল শোকেসের মধ্যের যে অংশটা আছে সেগুলোর প্লেটগুলো অন্য সময় বের করে আমি আবার সাজিয়ে রেখে দিব। তাহলে কিন্তু অনেক বড় একটা কাজ আমার করা হয়ে যাবে। একসাথে অনেক বেশি চাপ হয়ে যায়, তখন দেখা যায় পরিষ্কার করে করতে পারি না। একটু একটু ভেঙে ভেঙে কাজ করলে কিন্তু সুন্দর করে গুছিয়ে করা যায়। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।